বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি, নিউ ইয়র্কের সব স্কুল বন্ধ ঘোষণা এবং বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অংশ নিতে কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়ল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নিজেদের সেরাটা খেলার প্রত্যয়। সময় সংবাদে সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান রকি। যাচ্ছে তার কাছে। রকি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধান বোঝাই একটি ভটভটি উল্টে 8 জন নিহত হয়েছেন এবং এ ঘটনায় আরও 4 জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন। আপনারা জানেন যে সকাল 6টার কিছু সময় পরেই কিন্তু বারিকবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আমরা কথা বলেছি সেখানকার পুলিশ কর্মকর্তাদের সাথে। তারা যেটি বলছেন যে মূলত বরেন্দ্র অঞ্চলের থেকে কয়েকজন শ্রমিক তারা এই এলাকায় ধান কেটে তারা এই ধান নিয়ে তাদের বাড়ি ফিরছিলেন এবং আজ সকাল 6টার দিকে বারিকবাজার এলাকায় একটি যানবাহনকে তারা সাইড দেওয়ার সময় মূলত তারা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায় এবং এই ঘটনায় সেখানে কিন্তু সাথে সাথে ঘটনাস্থলে 6 জন নিহত হন এবং পরে আরও বেশ কয়েকজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয় এবং নেয়ার পথে একজন এবং সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন, অর্থাৎ মোট 8 জন এই ঘটনায় এখন পর্যন্ত নিহত হবার খবর আমরা পেয়েছি। আমরা কথা বলেছিলাম স্থানীয় বেশ কয়েকজন এলাকাবাসীর সাথে। তারা যেটি বলছেন যে আসলে হঠাৎ করেই এই ঘটনাটি ঘটে এবং তারা ঘটনার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশগুলো উদ্ধার করে। তবে বেশ কয়েকজনের বাসা এই এলাকাতেই হয়, তাদের লাশ এরই মধ্যে তাদের স্বজনরা নিয়ে গেছে আর বাকিদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়াও আমরা কথা বলেছি স্থানীয় এখানে জনপ্রতিনিধিদের সাথে। তারা বলছেন যে যারা এখনও আহত রয়েছেন তাদের সুচিকিৎসার ব্যাপারে তাদের তৎপরতা রয়েছে এবং পুলিশ প্রশাসনও এ ব্যাপারে তারা তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়েছিল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে হতাহতের ঘটনার সবশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। রাস্তাঘাট, ঝোপঝাড়, এমনকি ডাস্টবিনে পরিত্যক্ত অবস্থায় মাঝে মাঝে মিলছে নবজাতক, কিন্তু কোনো সূত্র না থাকায় একটি ঘটনারও কুল কিনারা করা যায়নি। পুলিশ বলছে জাতীয়ভাবে ডিএনএ ব্যাংক করা গেলে সহজেই পরিচয় জানা যাবে। সমাজবিজ্ঞানী ও আইনজীবীদের মত, যে সংস্থাগুলো শিশুদের লালন পালন করে, কথিত বাবা মার উচিত শিশুকে মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে সরাসরি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমাল জানাচ্ছেন বিস্তারিত। অল্প কদিন আগের কথা, হেমন্তের শেষ বিকেল পেরিয়ে হিমেল সন্ধ্যার আগে আগে রাজধানীর কুড়িল সড়কে নেমে আসে বর্বরতার রাত। কে বা কারা কাপড়ের ব্যাগের ভেতর রেখে যায় ফুটফুটে এক ছেলে সন্তান। সেদিন ওই সড়কে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট সমরেশ মণ্ডল। এটা কি আসলে স্বাভাবিক মানুষের কাজ? আমার আসলে যখন দেখছি ব্যাগের ভিতরে তখন আমার পুরো শরীর যেন একটা ঝাঁকি মেরে উঠছে। ভালো মন্দ আর কি বিচার করারই হয় নাই, যে আমার মেন উদ্দেশ্য যে বাচ্চাটা কতক্ষণ না খেয়ে আছে, হাসপাতাল নিতে হবে আগে, বাচ্চাটা বাঁচাতে হবে। ব্যাগ খুলতেই কেঁদে ওঠে নবজাতক। একইভাবে শাহবাগ ফুটপাতে বাস কাউন্টারের বক্সের ভেতর থেকে পাওয়া যায় নবজাতক। ঢাকা মেডিকেলে কমাস আগে কুকুরের মুখে দেখা যায় আরও একটি নবজাতক। তার ক্ষীণ কান্নার আওয়াজে ছুটে আসেন ক্যান্টিনের কর্মচারীরা। কুকুর নিয়ে আসছিল বাচ্চা নাকি? কুকুর ওদিক থেকে নাকি নিয়ে আসছে। আচ্ছা। এভাবে কেবল অক্টোবরেই রাজধানীতেই উদ্ধার হয় 4 নবজাতক। এর মধ্যে 2টি জীবিত আর 2টি ছিল মৃত। গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলছেন, যদি দেশের সকল নাগরিকের ডিএনএ ব্যাংক তৈরি করা সম্ভব হয় তবে ফেলে যাওয়া শিশুটি কার তা সহজেই জানা সম্ভব। এখন যেই কেউ একটা অপরাধ করে যাচ্ছে যে আমি তো কিছু রেখে গেলাম না, তখন তার মনের ভিতরে থাকবে আমার তো এই জিনিস ওইখানে রাখা আছে। চাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ হোক অথবা 10 বছর পরেও আমার এই কারণ ধরে ফেলতে পারে। নারী ও শিশুদের নিয়ে কাজ করা এই আইনজীবী বলছেন, কথিত এসব বাবা মা রাস্তায় ফেলে না দিয়ে শিশুটিকে সঠিক উপায়ে দত্তক দিতে পারেন। এই সমস্ত সংগঠনরা কাজ করে, তাদের সঙ্গে তারা যোগাযোগ করতে পারবে এবং তাদের সমস্ত গোপনের
এই শিশুদের সেখানে জন্ম হওয়া এবং সেখানে তারা ভলেন্টারি দিয়েও দিতে পারে। সাধারণত অনৈতিক সম্পর্কের ফসল এসব শিশু, কিন্তু উচ্চবিত্তের ক্ষেত্রে গর্ভপাতের উদাহরণ থাকলেও নিম্নবিত্ত এবং ভবঘুরে মানুষদের সেই সতর্কতা নেই। সাধারণত কোনো অপরাধের ক্ষেত্রে পরিবার অভিযোগ নিয়ে হাজির হয় পুলিশের কাছে, কিন্তু যখন পরিবারই নিজ সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তখন অভিযোগ করার নিজের কেউ থাকে না। কিন্তু বাস্তব হলো সত্যি যে এইসব নবজাতকের কোনো দোষ নেই, জন্মই যেন তার একমাত্র দোষ, আর তাই জন্মের পরই চলে মৃত্যুর আয়োজন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন গড়ে 1.5 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন 1,500 মানুষ। এ অবস্থায় নিউ ইয়র্ক সিটির সব স্কুল বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার মেয়র বিল ডি ব্লাসিও এই ঘোষণা দিয়েছেন। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 1,57,000 মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 1800-রও বেশি। আগের দিন মঙ্গলবার মারা গেছেন 1,658 জন আর আক্রান্ত হয়েছেন 1,61,645 জন। প্রতিদিনই গড়ে 1.5 লাখের ওপর মানুষ কোভিড আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন 1,500-এর বেশি। এই অবস্থায় বৃহস্পতিবার থেকে নিউ ইয়র্ক সিটির সব স্কুল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন সিটির মেয়র বিল ডি ব্লাসিও। Unfortunately, as of today, on our 7-day rolling average for coronavirus positivity, New York City has hit exactly 3.0%. তবে বাসায় থেকে অনলাইনে শিক্ষার্থীদের রিমোট লার্নিং অব্যাহত থাকবে। এদিকে গত শুক্রবার থেকে নিউ ইয়র্কের রেস্টুরেন্ট, বার ও জিম রাত 10টার পর থেকে বন্ধ আছে। এছাড়া ধর্মীয় উপাসনালয়, রেস্টুরেন্ট, এমনকি বাসাবাড়িতে 10 জনের বেশি উপস্থিতির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ সংক্রমণ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, করোনার দ্বিতীয় স্রোতে আগামী 6 মাসে আরও 2.5 লাখ মানুষের মৃত্যু হতে পারে। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্প পরাজয় স্বীকার না করায় করোনা মোকাবেলায় ব্যাপকভাবে তিনি যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাধাগ্রস্ত ও বিলম্ব হতে পারে। এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলবার্ট বোরলা এক বিবৃতিতে বলেছেন, তারা এমন এক ভ্যাকসিন বাজারজাতকরণের প্রক্রিয়ায় আছেন যা ভয়াবহ এই মহামারী ঠেকাতে কার্যকর হবে। ইতিমধ্যে ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA-এর কাছে আবেদন করা হয়েছে। ফাইজার জানিয়েছে, ভ্যাকসিনটি 95% ক্ষেত্রে কার্যকরী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার 2 দিনেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এই মুহূর্তে কুমারগাঁও সঞ্চালন গ্রিড উপকেন্দ্রের সামনে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইকরাম। ধন্যবাদ ফয়সাল। এই বিদ্যুৎ উপকেন্দ্রের অগ্নিকাণ্ডের 48 ঘন্টা অর্থাৎ 2 দিন পার হয়ে গিয়েছে। এখন পর্যন্ত সিলেট এই বিদ্যুৎ উপকেন্দ্রের যে 5টি অঞ্চল রয়েছে, 5টি অঞ্চলের প্রায় অর্ধেকের মতন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেছে। এখনও বিভিন্ন জায়গায় কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী আছে, বিভিন্ন স্তরের প্রকৌশলীরা আছে, সেই অগ্নিকাণ্ডের 1 ঘন্টা পর থেকেই, অগ্নিকাণ্ড নিভে যাওয়ার 1 ঘন্টা পর থেকে যে কাজে যোগদান করেছিলেন তারা এই 2 দিন থেকে নির্ঘুম রাত কাটিয়ে কাজ করছেন। বিভিন্ন জায়গা থেকে প্রকৌশলীরা আসছেন, বিভিন্ন জায়গা থেকে যারা টেকনিক্যাল হ্যান্ডস আছে, বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা আছেন, তারা এসে কাজ করেছেন। ইতিমধ্যে গতকালকে গাজীপুর থেকে যে মূল আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার, এই যে আমার সামনে যে ট্রান্সফরমারটা দেখাচ্ছি, এই মূল ট্রান্সফরমারটি আগুনে একেবারে নষ্ট হয়ে গেছে, আগুনে পুড়ে একেবারে নষ্ট হয়ে গেছে। এইটার রিপ্লেসমেন্ট বা এটার বদলের জন্য গতকালকে গাজীপুর থেকে একই রকম একটি ট্রান্সফরমার এসছে। এই গাজীপুরের এই ট্রান্সফরমারটি প্রতিস্থাপন করার পরেই এখানকার যারা প্রকৌশলীরা আছে তারা বলছেন যে বিদ্যুৎ স্বাভাবিক হবে এবং তা হতে হতে প্রায় আজকে রাত্র হয়ে যাবে। এই আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারটি যেটা দেখাচ্ছি আমি, এটা গাজীপুর থেকে গতকাল রাতে এসে পৌঁছে গেছে এখানে সিলেটে, এবং এই কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে আসার পরে যে এই ট্রান্সফরমারটি আগুন রেখেছে সেটা সরিয়ে নেওয়া হচ্ছে, সরিয়ে নিয়ে সেই জায়গাটিতে এটা বসানো হবে। এইটি বসানোর পরে অন্যান্য যে যন্ত্রপাতি আছে, যন্ত্রাংশগুলো আছে তার এবং অন্যান্য জিনিসপত্র আছে সবগুলো
ফিটিং করার পরে সেগুলো লাগানোর পরে তারপর গিয়ে বিদ্যুৎ নিশ্চিত করা যাবে। এর আগ পর্যন্ত যে ছোটোখাটো কাজগুলো আছে, বিভিন্ন তার নষ্ট হয়েছে, বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়েছে, সেগুলো ঠিক করা হচ্ছে। এবং ঠিক করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্তরের প্রকৌশলী, ঊর্ধ্বতন প্রকৌশলীরা, প্রধান প্রকৌশলী, পিডিবি, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলীরা রাত দিন কাজ করছে। তারা অবিরাম কাজ করে সিলেটের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য কাজ করছে। তবে এখন পর্যন্ত যেটা বলা যায় যে এই অর্ধেকের মতন বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়েছিল, তা আবার আজকে সকালবেলা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে কি এখন বড় ধরনের কাজ হচ্ছে, এই কাজের যেন কোনো ধরনের ত্রুটি না ঘটে সেই জন্য অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। ফসল এই ছিল সিলেটে 24 ঘন্টা ধরে যে বিদ্যুৎ বন্ধ রয়েছে তার সর্বশেষ অগ্রগতি। সিলেটের কুমারগাঁও সঞ্চালন গ্রেড উপকেন্দ্রের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। ভারতের সরবরাহ ছাড়াই 3 মাস ধরে স্থির দেশের পেঁয়াজের বাজার। আমদানি পেঁয়াজের শতভাগ ভারত নির্ভর বলে রফতানি বন্ধ করলে চরম অস্থির হয়ে পড়ত বাজার। কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ দেশের ব্যবসায়ীরা গত বছরের অভিজ্ঞতায় নতুন করে নানা দেশের বাজার ধরায় ফিরেছে স্থিরতা। এক্ষেত্রে নীরব ভূমিকা রাখছে দেশীয় পেঁয়াজ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিকুল আলম। টানা 2 বছর হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে লাগামহীনভাবে বেড়ে অস্থিরতার সৃষ্টি হয় দেশের বাজারে। প্রথমবার কেজিতে 300 ঠেকলেও দ্বিতীয়বার 100 পর্যন্ত ঠেকে। এই অবস্থায় নতুন নতুন দেশের বাজার ধরে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ইন্ডিয়া কন্টিনিউ পুরো বন্ধ করে রেখে দেয়, তারপরও বাংলাদেশ ভালো থাকবে। 8 দেশ থেকে পেঁয়াজ এখন বর্তমান বাংলাদেশের মার্কেটে আছে। আমরা ইন্ডিয়ান নির্ভর স্যার, আমরা স্বনির্ভর, নিজেরা স্বনির্ভর হতে পারবো ইনশাল্লাহ। তবে বাজার স্থিতিশীল রাখার পেছনে নীরব ভূমিকা রাখছে দেশীয় পেঁয়াজ। দেশি পেঁয়াজ যেভাবে উৎপাদন হচ্ছে, এভাবে উৎপাদন হলে আমাদের ভারতের উপর নির্ভর করতে হবে না। ভারত ছাড়া চলা যাবে, সমস্যা নাই। তবে আমাদের এই ধরেন এই দেশি মালটার উপর নজর দিতে হবে। আমদানিকারকরা বলছেন এই ধারা অব্যাহত রাখতে পারলে ভারতের উপর নির্ভরতা কমবে। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পেঁয়াজ আনতে পারে বা ওয়ে চিনে গেছে, প্লাস আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে, যার কারণে ভারত নির্ভরশীল আমরা থাকবো না, নাই। এই অবস্থায় 11টি দেশের বাজার ধরে রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এই ব্যবসায়ী নেতা। সরকার যদি ব্যবসায়ীদের সুনজর না দেখে আর্থিক সহযোগিতা না করে, তাহলে ভবিষ্যতে সংকট হলে আমদানিরা তখন আমদানি করতে উৎসাহ হবে না। গত সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর মিশর, তুরস্ক ও পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানির অনুমতিপত্র খোলেন ব্যবসায়ীরা। এরপরই কেজি সহনীয় মাত্রায় নেমে আসে পেঁয়াজের দাম। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর পেঁয়াজের দাম বাড়লেও বিশ্বের বিভিন্ন দেশে বাজার ধরার কারণে নিয়ন্ত্রণে এসেছে পেঁয়াজের বাজার। এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দেশীয় পেঁয়াজ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শুধু নদী থেকে নয়, বালু খেকোদের লোলুপ দৃষ্টি মানুষের ফসলি জমি ও সমতল জায়গার দিকেও। এতে একের পর এক ভরার জমি কেটে নদীর সঙ্গে মিশিয়ে দিচ্ছে। বালু উত্তোলন করায় ভাঙছে নদীর পাড়, বিলীন হচ্ছে জনপদ। প্রশাসন বলছে ফেনীর সীমানায় চট্টগ্রামের প্রভাবশালীরা বালু তোলায় তারা রয়েছেন বিপাকে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। ফেনী নদীর প্রায় সবখানেই চলছে বিরামহীন বালু উত্তোলন। দিনরাত নদী কিংবা ফসলের জমি বালু খেকোদের করাল গ্রাস থেকে রেহাই মিলছে না বসত ভিটাও। জমিনের থেকে বালু উঠায় তো লাস্টে দিতে আমাদের বাড়ির ক্ষতি হয়ে যেতে আছে। পাবলিক রাজারে বালু তুলি ভাঙি ফেলার, তাহলে আমরা কিভাবে থাকবো, কোনটা থাকবো, আমরা কোথায় যাবো? আর বৈধ মহলে সরকারের নির্দিষ্ট নীতিমালা থাকলেও সেগুলো অমান্য করে ইচ্ছে মতো বালু তুলছে প্রভাবশালীরা। ফেনী নদীর দুতীরে এভাবে শত শত ছোট ছোট মেশিন দিয়েই প্রতিনিয়তই অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়রা মনে করছেন প্রশাসনের নীরব ভূমিকার কারণেই প্রশ্রয় পাচ্ছে এসব অবৈধ বালু উত্তোলনকারীরা। ফলে প্রতি বছর নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজী ও পরশুরাম উপজেলার হাজার হাজার একর জমি। বিলীন হচ্ছে বসত ভিটা। প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না স্থানীয়রা। মেশিন দিতে কাড়ি কাড়ি ব্যাগ লই যার কই তো নেজ জঙ্গা কাড়ি নের কই জঙ্গা ভাঙ্গি গেলে আমরা জনগণে কোন জামু কোন রে। 200 ফ্যামিলি আছে এই জায়গায়, তারপরে এখানে একটা মসজিদ আছে, এরা তো এটাও চিন্তা করতেছে না। প্রতিবাদ করে কার কাছে প্রতিবাদ করে তো এমনি মারবে। আরো বৈধের চেয়ে অবৈধভাবে কয়েক গুণ বেশি বালু উত্তোলন হলেও ফেনীর জেলা প্রশাসক জানান চট্টগ্রাম ও ফেনী দুই জেলায় সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো মোবাইল কোড করেছি এবং তাকে ব্যাপক জরিমানা করা হয়েছে এবং অবৈধ ড্রেজার
বা অন্যান্য যেসব ইকুইপমেন্টস রয়েছে সেগুলো আমরা ধ্বংস করে দিয়েছি। জেলা প্রশাসনের তালিকাভুক্ত 8টির মধ্যে সবচেয়ে বড় বালুমহল হলো সদর উপজেলার লেমুয়াঘাট। আর সেই মহলটি গত 1 যুগ ধরে কোনো ইজারা না হওয়ায় সরকার প্রায় 6 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হলেও থেমে নেই বালু উত্তোলন। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নীতিমালা অনুযায়ী প্রতিটি জ্বালানি পাম্প বা ফিলিং স্টেশনে 3টি করে পাবলিক টয়লেট থাকার কথা, কিন্তু রাজধানীর বেশিরভাগ তেল বা সিএনজি পাম্পই মানছে না সেই নিয়ম। যে কটিতে টয়লেট রয়েছে তার বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী। এহসান জুয়েলের রিপোর্ট। প্রায় 2 কোটি মানুষের রাজধানীতে জীবিকার তাগিদে প্রতিদিন ঘর থেকে বের হতে হচ্ছে 50 লক্ষাধিক মানুষকে। তাদের ব্যবহারের জন্য 2 সিটির অধীনে পাবলিক টয়লেট আছে বড়জোর 100টি, অর্থাৎ 50,000 মানুষের জন্য গড়ে 1টি করে পাবলিক টয়লেট। এই সংকট কাটাতে পারত রাজধানীতে অবস্থিত প্রায় 100টি সিএনজি ও পেট্রোল পাম্প। এসব পাম্প স্থাপনের সরকারি নীতিমালায় বলা হয়েছে প্রতিটি পাম্পে 3টি করে পাবলিক টয়লেট বানাতে হবে। বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরেজমিনে দেখা যায় অধিকাংশ পাম্পে রয়েছে নামকা ওয়াস্তে 1টি করে টয়লেট, যেটি রয়েছে সেটিও ব্যবহার অযোগ্য। ময়লা আবর্জনা পরিষ্কার করে না তো ঠিক মতো, পরিষ্কার না করলে কি মানসম্মত হয় নাকি? মহিলা সহ যখন আসে তাদেরকে কিন্তু চিপা দেওয়া ওইটা নিরাপত্তা বা অন্যান্য রিস্কে খুবই নোংরা, এটা ঠিক হওয়া দরকার। কোনো ফ্ল্যাশ নাই, ক্লিন নাই, এগুলো খুব দরকার। অনেক পাম্পে শুধুমাত্র যারা জ্বালানি সংগ্রহ করেন সেসব যাত্রী ও চালকরা ছাড়া বাইরের কেউ টয়লেট ব্যবহার করতে পারেন না। এমন সব জায়গায় টয়লেট নির্মাণ করা হয় যেখানে সহজে প্রবেশও করা যায় না। পাম্প কর্তৃপক্ষ মানছেন স্থান সংকুলন না হওয়ায় নিয়ম মানতে পারছেন না তারা। ঢাকায় আমাদের জায়গা কম হওয়ার কারণে আমরা হয়তোবা অত ফ্যাসিলিটিসটা দিতে পারি। চেষ্টা করতেছি এটাকে কিভাবে ভালো রাখা যায় বা ভালো সেবা দেওয়া যায়। পৃথিবীতে পাবলিক টয়লেটের ব্যবস্থা সমস্ত ফিলিং স্টেশনগুলোতেই থাকে। আমরা আসলে কারণ খতিয়ে দেখতে গিয়ে দেখেছি যে আসলে মালিকরা চান না যে এখানে খুব ভালো টয়লেট হোক এবং এটা পাবলিক ব্যবহার হোক। রাজধানীতে সিটি কর্পোরেশনের পাশাপাশি পাম্পগুলোতে পাবলিক টয়লেট নিশ্চিত করা গেলে সাধারণের ভোগান্তি অনেক কমে আসবে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অংশ নিতে কাতারের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সকাল 10:30টায় তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ছেড়ে যায়। কাতার বিশ্বকাপ বাছাই পর্বের জন্য 27 জন ফুটবলার স্কোয়াড দেওয়া হয়েছে, কিন্তু তাদের মধ্যে 2 জন সদস্য এই দলের সঙ্গে যাচ্ছেন না। করোনা পজিটিভ হওয়ায় মঞ্জুরুল রহমান এবং ইনজুরির কারণে নাবিব নেওয়াজ দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। এছাড়া প্রধান কোচ জেমি ডেও করোনা পজিটিভ হওয়ায় কাতার যাচ্ছেন না। 4 ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। সেখানে নিজেদের সেরাটা খেলার প্রত্যয় খেলোয়াড়দের। দুইটা ম্যাচ যেটা গেছে এটা আমরা we have to forget about those matches because সামনে ম্যাচ কাতার ম্যাচ, আর কাতার তো সবচেয়ে অনেক স্ট্রং অপোনেন্ট, এটা সবাই জানে। সো আরো প্র্যাকটিস করতে হবে, আরো হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ নাইলে আমরা পারবো না কাতার সাথে। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।